বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে দ্বিতীয় ক্লাস পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় পাঠ পর্যন্ত পড়েছিলাম। আজকের ক্লাস থেকে আমরা তৃতীয় পাঠ অর্থাৎ এখানে উপরে লেখা আছে একটা বোল্ড করে, জুবান কি বুনিয়াদি বাতে। এটা বাতি নয়, কেমন বাতে। তাহলে আমি যদি এটাকে শুধু বানান করি তাহলে প্রথমে আছে জে বেআলিফ নুন জুবান। এটা কি রে? এটা জাবান এরকম না, জুবান। তো বলবেন যে হুজুর এটা কি জাবান হবে না জুবান হবে, আমি কেমনে বুঝবো? এটা আপনি প্রথম কথা হচ্ছে এটা পড়তে পড়তে বুঝতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে অভিধান দেখে এটা বুঝতে হবে। এটা কি জাবান পড়বো নাকি জুবান পড়বো, এটা পড়তে পড়তে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, জুবান কি বুনিয়াদি, জুবান কি বুনিয়াদি। জুবান মানে ভাষার, বুনিয়াদি, বুনিয়াদি মানে প্রাথমিক, বুনিয়াদি মানে কি প্রাথমিক। আমরা অনেক সময় বলি না, বলে আমাদের এইগুলা বুনিয়াদি কিতাব পড়তে হবে। বুনিয়াদি কিতাব মানে প্রাথমিক কিতাব, তাই বুনিয়াদি বাতে। আচ্ছা একটু কথা বলেন তো দেখি, বাতে যখন বলছি ইয়াটা কি ইয়া এ মারুফ না মাজহুল? ইয়া এ মাজহুল, কারণ বাতে এ উচ্চারণ হচ্ছে, তার মানে ইয়াটা কি ইয়া এ মাজহুল, কেমন? আচ্ছা, এরপর দেখেন আমরা এই প্রত্যেকটা জিনিস আমি বিশ্লেষণ পারবো। এখানে জুবান কি কেন হয়েছে, বুনিয়াদি বাতে এরকম কেন হচ্ছে, এগুলো সামনে আমরা সবগুলো দেখতে পাবো। দেখেন প্রথমে আমাদের বলা হচ্ছে ভাষার প্রাথমিক বিষয়াবলী, এখানের মধ্যে আলোচনা হচ্ছে লফজ নিয়ে। কি নিয়ে? আমরা একটু বইয়ের দিকে তাকিয়ে একটু বোর্ডের দিকে তাকানোর চেষ্টা করেন। দেখেন ইতোপূর্বে ফার্সিতে আপনাদের সাথে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। লফজ, এর লফজ মানে যদি আমি এটা বাংলা বলতে যাই সেটা অর্থ হবে লফজ মানে মানুষের মুখ থেকে যাই বের করে তার নাম লফজ। মানুষের মুখ থেকে যা বের হবে সবগুলো কি? যেমন আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, এগুলোও লফজ, এগুলোও কি লফজ। তাহলে সংজ্ঞাটা কিভাবে বলবো? মানুষের মুখ নিঃসৃত, মানুষের মুখ নিঃসৃত প্রত্যেকটি শব্দকে কি বলে? লফজ বলে। মানে মানুষের মুখ দিয়ে যাই বের হয়, তো এখন সবকিছু কি লফজ। তো এখন একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে কি আমরা মুখ থেকে যা বের করি অনেক সময় এগুলোর অর্থ থাকে। যেমন মনে করেন আমি যেগুলো কথা বলতেছি সবগুলো একটা অর্থপূর্ণ বাক্য না, এগুলো অর্থ আছে, কিন্তু বাচ্চারা মানুষ তো, বাচ্চা কি এগুলা কি মানুষ না? তো ওরাও মুখ থেকে যা বের করে এগুলোও কি লফজ। বাচ্চারাও মুখ থেকে যা বের করে এগুলো কি লফজ। তো বাচ্চারা যখন ছোট বাচ্চা থেকে কথা বলতে জানে না, তখন তারা যেগুলো মুখ থেকে বের করে এগুলো তো লফজ, কিন্তু কিছু বোঝা যায়। তার মানে দেখা যাচ্ছে কি মানুষের মুখ থেকে এমন কিছু শব্দ বের করে যেগুলোর কিছু অর্থ আছে, আবার কোনো কিছু কি নাই, অর্থ নাই। যেমন আমরা যারা চট্টগ্রামের মধ্যে আছি, আমরা অনেক সময় বলি চাটা খেয়েছে, এভাবে বলি চাটা, চার অর্থ আছে, টার কোনো কি নাই। তো কিন্তু দেখেন চাও ব্যবহার করেছি, টাও মুখ থেকে বের করেছি, নাকি টাটা আবার অন্যদিক থেকে বের হয়েছে? না, মুখ থেকে বের হয়েছে, ঠিক আছে? তাহলে চাটা, এই যে আমি একটা কথা বলেছিলাম চাটা মুখ থেকে বের হয়েছে, এটা একটা সব লফজ। টাটাও মুখ থেকে বের হয়েছে, এটাও কি লফজ। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি যদি এখানে একটা কথা বলি, আমরা মুখ থেকে যাই বের করি কিছুর অর্থ থাকে, সেই ভিত্তিতে আমি লফজকে দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে মৌজু, এটাকে কি আমি মৌদু পড়বো না মৌজু পড়বো? কারণ এটা উর্দুতে পড়তেছি, কেমন মিম ওয়াও, মিম ওয়াও জোয়াত, যেভাবে উর্দু প্রনাউন্সিয়েশন গুলো করতে হবে, মানে হরফের প্রনাউন্সিয়েশন এইভাবে ঠিক রাখতে হবে। মিম ওয়াও জত ওয়াও এই, এটা কি এই, আমি আইন বললে যে আরবির মতো হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে কি বলবো? মাউজু। কি বলবো? মাউজু। আরটা হচ্ছে মুহমাল। কি লিখবো? সরি, মুহমাল। দেখেন তো আমি মিম হে রেখছি না, কোন হেটা ব্যবহার করেছি? যে হেটা উচ্চারিত হচ্ছে, মানে যেটাকে আমরা ঝুলন্ত হে বলতেছি, অর্থাৎ যেটা কি হচ্ছে উচ্চারিত। আমরা যদি এখানে যদি ওই চশমে হেটা লিখতাম হতো না? হতো না, ঠিক আছে? এটা টোটালি হতো না, তখন এটা হয়ে যেত মিম ওই চশমে হে দিলে। যেমন আমি যদি বিষয়টাকে এমন লিখতাম মুমাল হয়ে যেত, মুমাল, মুমাল এভাবে হয়ে যেত না, কিন্তু আমার শব্দটা উচ্চারণ করতে হবে মুহমাল। তাহলে মুহ বললে হেটাকে উচ্চারণ করছি না, ওই টাইমের মধ্যে আমার কাছে কোন হেডে ব্যবহার করতে হবে? ঝুলন্ত হেটাই ব্যবহার করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, ওই যেটা এরকম একটু লেজের মতো একটা দিছিলাম, ওইটা কিন্তু শব্দের শেষে ব্যবহৃত হয়, কোথায়? আর মাঝখানে ব্যবহার করতে হলে আমি কোনটা ব্যবহার করব? ঝুলন্ত হেটা ব্যবহার করব। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখানে মৌজু, এখানে কি মুহমাল। লফজকে দুই ভাগে ভাগ করলাম। মৌজু মানে হচ্ছে অর্থপূর্ণ, মৌজু মানে অর্থপূর্ণ, অর্থাৎ যেই সমস্ত শব্দ আমরা মুখ থেকে বের করি যেগুলো অর্থ আছে, আপনি অর্থপূর্ণ বলেন, অর্থবোধক বলেন, সবগুলো একই কথা, ঠিক আছে? আর মুহমাল মানে অনর্থক,
মুহমাল মানে তো অনর্থক মানে কি বুঝাই? যার কোনো অর্থ নেই। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা লফজকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মৌজু আর একটা হচ্ছে মুহমাল। মুহমাল মানে যেটা অর্থ আছে, আর মৌজু মানে যেটার অর্থ আছে। মুহমাল মানে যেটা কি নেই, অর্থ নেই। বাংলাতে যদি আমি বলতে যাই, যেমন আমরা বলেছিলাম চা, এই শব্দটা কি আছে? আর এটা হচ্ছে লফজে মৌজু। এই যে চা টা বলতেছি, বাট টাত, এভাবে প্রত্যেক এলাকায় কিন্তু শব্দ ব্যবহার করেন না এরকম। আপনারা যারা চট্টগ্রামে বাইরে আছেন, আপনারা কি ব্যবহার করেন না? করেন, সবাই করেন। তো এরকম চাটা হচ্ছে লফজে মৌজু, যেটা টা বলতেছেন এটা, কারণ এটার কোনো অর্থ নাই। ঠিক আছে? কারণ এগুলো আমরা দেখেন যখন আমরা আলোচনা করি, একটা লফজে মৌজু আর একটা লফজে মুহমাল। চা টা বললাম, আমাদের আলোচ্য বিষয় কোনটা কি, চা নিয়ে না টা নিয়ে? কারণ এই পর্যন্ত কেউ জিজ্ঞেস করতে চাইছে, মানে বুঝলাম চাটা, এটা চা পান করে, টা এটা কি? ভাত খায়, এটা বুঝলাম, তাতেটা কি? এরকম কেউ জিজ্ঞেস করছেন? কারণ ওগুলো অনর্থক হওয়ার কারণে কেউ ওগুলো প্রশ্ন করার প্রয়োজন মনে করে না। বিষয়টা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাইলে আমাদের আলোচ্য বিষয় কোনটা নিয়ে? কোনটা নিয়ে? মৌজু নিয়ে। এবার আমরা এই মৌজুটাকে দুই ভাগে ভাগ করবো। কয় ভাগে? দুই ভাগে ভাগ করব। যেহেতু আমাদের আলোচ্য বিষয় কোনটা? মৌজু নিয়ে দুই ভাগে ভাগ করব। আচ্ছা, একটাকে বলবো মুফরাদ, কি বলবো? আরেকটাকে বলবো মুরাক্কাব। আমি কিন্তু এগুলা আরবি হদ দিয়ে লিখতেছি, অর্থাৎ আপনারা যেভাবে বুঝেন, অর্থাৎ স্টাইলটা আরবির মতো করে লিখতেছি। কারণ আমি উর্দুর মতো লিখতে একটু হরফগুলো চিনতে সমস্যা হবে, বিষয়টা বুঝেন নাই। যেমন আমি যদি মুফরাদটাকে যদি এই উর্দু স্টাইল লিখতাম, তাহলে জিনিসটাকে এইভাবে লিখতাম। বিষয়টা বুঝছেন? এটা একটু চিনতে একটু সমস্যা হয়ে যায়, এই জন্য আমরা আরবি স্টাইলে লিখতেছি মুফরাদ মুরাক্কাব। ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন, মুফরাদ মুরাক্কাব। কালকে আমরা বলেছিলাম মুফরাদ মানে একক, আর মুরাক্কাব মানে যৌগিক। যেমন গতকালকে আমরা বর্ণমালা নিয়ে কথা বলেছিলাম, এগুলোকে আমরা মুফরাদ মুরাক্কাব ভাগ করবো কিনা, কেন করব না, সবগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। আজকে আমরা দেখেন যেগুলো আমাদের অর্থপূর্ণ শব্দ আছে, এগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে মুরাক্কাব। মুফরাদ মানে একক শব্দ, মুফরাদ মানে, আর মুরাক্কাব মানে যৌগিক শব্দ। মুফরাদ মানে একক শব্দ, মুরাক্কাব মানে যৌগিক শব্দ। একটা বিষয় দেখেন তো, আমি যদি একটা বাক্য লিখি, কি লিখলাম মনে করেন, সে মাদ্রাসায় যায়, এই যে একটা বাক্য লিখলাম, দেখেন তো এটা অনেকগুলো শব্দ না এখানে? একটা হচ্ছে সে, একটা মাদ্রাসায়, একটা যায়, তিনটা শব্দ মিলে একটা বাক্য গঠিত হয়েছে। যদি আমি সিঙ্গেলভাবে চিন্তা করি, প্রত্যেকটা এক এক শব্দ না, একটা একটি শব্দ না, এই একটা একটি শব্দ কি বলা হয়? মুফরাদ। আর টোটালটা যদি একসাথে হয় তখন হবে মুরাক্কাব। ঠিক আছে? আমি যদি এখানে একটা শব্দ লিখি, যেমন মনে করেন লিখলাম কলম, শব্দ কয়টা? একটা, তাই না? যেখানে শব্দ একটা, অর্থ একটা, সেটা হচ্ছে কি মুফরাদ। আর আমি যদি লিখি জায়েদের কলম, এখানে শব্দ কয়টা হয়ে গেছে? এখন এটা কি মুফরাদ আছে? আর কি হয়ে গেছে? মুরাক্কাব হয়ে গেছে। তাহলে এটা মুফরাদ, এটা মুরাক্কাব। বিষয়টা ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হচ্ছে তো না? আচ্ছা, এগুলো আপনারা আগেও পড়েছেন, আমি ভিডিওর সাথে একটু বিশ্লেষণ করে করে বলতেছি আর কি। যারা আগে বুঝেন না ভালো করে, এখন তাদের জন্য ফায়দা হবে। তাই একটা মুফরাদ আর একটা কি মুরাক্কাব। এই যে মুফরাদ যেটা একক শব্দ বুঝায়, এই মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। কি? দেখেন কালিমা লেখার সময় হ্যাঁ, এটা কিন্তু আমি ওই যে লেজের মতো দিয়েছি। ঠিক আছে? কারণ লাস্টে যে হে উচ্চারিত হয়, সেটা কিভাবে দিতে হয়? একটু এটাকে এভাবে বলার দরকার নেই, কালিমা এভাবে বলার দরকার নেই, এটা একদম মুখের সাথে বের হয়ে যাবে, কালিমা। কি বের হয়ে যাবে? কালিমা। ঠিক আছে? যেভাবে আপনারা ওই ফার্সিতে হয়ে মুখতাফি পড়ছিলেন না, একটা হজে হয়ে মুখতাফি, এটা হয়ে মুখতাফির মতো, মানে অনুচ্চারিত হয়ে ব্যবহৃত হয়ে যাবে একটু বাতাসের সাথে, কালিমা এভাবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে একটা মুফরাদ একটা কি মুরাক্কাব, একটা মুফরাদ একটা মুরাক্কাব। তাহলে মুফরাদের অপর নাম কি বলেছি? কালিমা বলেছি। এইটুকু বুঝে গেছে? আচ্ছা, এবার আমরা মুফরাদের প্রকার নিয়ে, অর্থাৎ যেগুলো একক শব্দ, একক শব্দ কত ধরনের হতে পারে, একক শব্দ কত ধরনের হতে পারে, সেটা নিয়ে একটু আমরা বিশ্লেষণ করব। দেখেন, আমরা এটাকে তিন ভাগে ভাগ করবো। কয় ভাগে? তিন ভাগে। এগুলো আপনারা জানেন, তারপরও বইয়ের সাথে বলা, বারবার বলতেছি। একটা হচ্ছে এসএম, আরটা হচ্ছে ফেল, আরটা হচ্ছে হরফ। এসিম, ফেল, হরফ, এসিম, ফেল, হরফ। আচ্ছা, এবার যদি আমি শাব্দিক অর্থ চিন্তা করি, প্রথমে শাব্দিক অর্থটা বুঝবো। এসিম মানে হচ্ছে বিশেষ্য, ব্যাকরণের ভাষায় কি? বিশেষ্য। আর ফেল মানে ক্রিয়া,
ক্রিয়া, আর হরফ মানে হচ্ছে অব্যয়, এটা ব্যাকরণের পরিভাষায়। কেমন? তাহলে এগুলো সবগুলো কি একক, সবগুলো কি। এখন যদি আমি ইসিমের পরিচয় দিই, ইসিম কাকে বলে প্রথমে একটা সংক্ষেপে পরিচয় দিব, এরপর আমরা বইয়ের পরিচয় যাব। সংক্ষেপে পরিচয় হচ্ছে ইসিম মানে কোনো কিছুর নামকেই ইসিম বলে, এক কথায় শেষ। কোনো কিছুর নামকে কি বলে? ইসিম বলে। এটা এক কথা আপনি যে কোনো জায়গার মধ্যে এই কথাটা খাটিয়ে দিতে পারবেন যে কোনো কিছুর নামকে কি বলা হয়। তাহলে এই যে বললাম ডাস্টার, এটা ইসিম। তারপর এখানে যদি বলি আমি গ্লাস, ইসিম। তারপর আমি যদি বলি গড়ি, কিতাব, মানে আমার সামনে যা যা নাম আছে সবগুলো কি ইসিম। এটা হচ্ছে সহজভাবে চেনা, ঠিক আছে। দ্বিতীয় নম্বর ফেল, ফেল মানে ক্রিয়া, যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায়। কি করা বোঝায়? কাজ করা বোঝায়, সেটাই কি বলে? ফেল বলে, মানে কাজ করা বোঝাচ্ছে। যেমন দেখেন সে মাদ্রাসায় যায়, তার একটা কাজ আছে না, এটা হচ্ছে যাওয়া। এই যাই এটা মূলত কি ফেল, এটা কি রে ফেল। আচ্ছা, এটা হচ্ছে সামান্য সংক্ষেপে পরিচয়। আরটা হচ্ছে হার্ফ, হার্ফ মানে অব্যয়। তো এটা কিভাবে চিনবে? এগুলো সহজ টেকনিক চিনা, যেটা ইসিমও নয়, মানে কোনো নামও না, কোনো কাজ করাও বোঝাচ্ছে না, কোনো নামও না, কোনো কাজ করাও বোঝাচ্ছে না, সেটাকে আমরা কি বলবো? হরফ বলবো। যেমন দেখেন আমি যদি বাংলাতে একটা শব্দ লিখি এবং, এবং। আচ্ছা, এবং এটা কার নাম? এবারে কারো নাম এবং শুনছেন না, এটা কারো নাম না। এটা কি কোনো কাজ? তাহলে কাজও না, নামও না, তার মানে হরফ। বিষয়টা বুঝতে পারতেছেন? তারপর আমি যদি বলি যে অতএব, অতএব এটা কারো নাম, অতএব এটা কোনো কাজ, নামও না, কাজও না, তার মানে হরফ, ঠিক আছে। আমরা যদি এখানে বিশ্লেষণ করি যে মাদ্রাসায় যায়, যাওয়াটা একটা কাজ, ফেল। মাদ্রাসা একটা নাম না, একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাদ্রাসা, তো এই জন্য মাদ্রাসাটা কি এসে বলে। সেটা কি, সেটা কি একটু পরে আলোচনা হচ্ছে এটা, ঠিক আছে। আমরা এটা যদি আগের পড়া হিসেব করি, সেটা হচ্ছে আমাদের জন্য জামির তথা প্রনাউন, সর্বনাম। সর্বনাম মানে নামের পরিবর্তে, তার মানে এখানে নাম আছে তো, কিছু বলতেছে না, এটার মধ্যে কি আছে নাম। সেটা এমনি কারো নাম না, কিন্তু সেটা একটা নামের পরিবর্তে আসছে, এটুকু বুঝতেছেন? সেটা কারো নাম, তবে এটা নামের পরিবর্তে আসছে, তার মানে বিষয়টা বোঝাচ্ছে এটাও কি ইসিম, সেটাও ইসিম, কারণ নামের পরিবর্তে বেরোতে হচ্ছে। এটাও ইসিম, এটাও ইসিম, এটা ফেল। এখানে কি কোনো হরফের অস্তিত্ব আছে? আছে। এখানে আমরা দেখেন হরফের অস্তিত্ব বের করতে পারবো। এখানে দেখেন তো মাদ্রাসাই বলছে না, পুরোটা তো আর ইসিম না। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম কি মাদ্রাসাই নাকি মাদ্রাসা? এখানে একটা অন্তস্থ আছে না, এটা হচ্ছে হরফ। এটা মনে হচ্ছে সে মাদ্রাসাতে যায়, তে, এটা হরফ। এই বিষয়টা বুঝতে পারছেন? এটা কি হরফ। তাহলে এই বিষয় আমার ক্লিয়ার। তাহলে যতগুলো মুফরদ আছে একক হতে হবে এগুলাকে, ওইগুলা হয়তো ইসিমে পড়বে, নয়তো ফেলে পড়বে, নয়তো হরফে পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সহজ টেকনিকে বোঝার নাম। আপনি যখন কোনো বাচ্চাকে বুঝাবেন বা কোনো যারা সহজে বুঝতেছে এমন বুঝাবেন, এই টেকনিকে বোঝাতে হবে, ঠিক আছে। এখন যদি আমরা বইয়ের ভাষায় বুঝাই, একটু আমরা বইয়ের ভাষায় যাই, কথা কিন্তু সেম, মানে বইয়ের ভাষায় বললে আমরা সহজ টেকনিক বলে আলাদা হবে জিনিসটা এমন না, দুইটাই কি সেম। আমরা ইসিম কাকে বলে, এটা কাকে বলে? ইসিম ওই শব্দকে বলে, মানে ওসিম ইসিম ওই একক শব্দকে বলে। একক শব্দ কেন বললাম? এটা একক শব্দের প্রকার। ইসিম ওই, আমাদের যখন সংজ্ঞা দিতে বলে কেউ, আমরা এই জায়গার মধ্যে পেশ খাই যে ইসিম ওহাকে বলে, বলো ওহা মানে কাকে, এটা আর বলতে পারে না। যার প্রকার বেরোছে তার নাম নিবেন, এটা কার প্রকার? মানে একক শব্দের প্রকার না। তাহলে ইসিম এমন একক শব্দকে বলে, উর্দুতে বললে ইসিম এমন মুফরদ শব্দকে বলে। কিছু বুঝেন না মনে? এমন এটা কি, এটা নিয়ে মানে মুসিবতের মধ্যে পড়ে যায়। কি বলবে এমন? এটা তো এমন কি বলবেন? যার থেকে বের হয়েছে তার নাম নিবেন। তাহলে ইসিম এমন মুফরদ শব্দকে বলে, বা ইসিম এমন কালিমাকে বলে, কারণ মুফরদের অপর নাম কি? কালিমা যে কথা, মুফরদ একই কথা। বিষয়টা বুঝছেন? আচ্ছা, যেমন তাহলে বলবো যে ইসিম এমন মুফরদকে বলে যেটা নিজের অর্থ নিজে দিতে পারে, নিজের অর্থ নিজে দিতে পারে। যেমন আমি যদি লিখি কলম, আচ্ছা কলম এটা একটা অর্থ আছে না? কলম মানে যেটা দিয়ে লিখেন। তো কলমের এই যেটা দিয়ে লিখেন এটা বোঝার জন্য কি আপনার আগে পরে দেখতে হচ্ছে? বলো এরকম কি বলতে হচ্ছে? মানে কলম এটা মানে বুঝতেছেন, একটু আগের বাক্য পরের বাক্য বলেন না, এরকম বলতে হচ্ছে। তাহলে যেটা স্বয়ংক্রিয়ভাবে নিজেই নিজের অর্থ দিতে পারে, তাহলে ইসিম ওই মুফরদকে বলে, ইসিম ওই একককে বলে যেটা স্বয়ংক্রিয়ভাবে নিজেই নিজের অর্থ দিতে পারে, এবং তিন কাল মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কোনো কালের সাথে কোনো সম্পর্ক থাকে না।
অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, কোনো কালের সাথে কোনো সম্পর্ক, সেটাকে আমরা কি বলবো? ইসিম বলবো। যেমন কলম যদি বলি, কলম এটা অতীতকাল না বর্তমানকালে? কোনো কাল নাই এখানে, এটা অতীতকালেও না, বর্তমানকালেও না, ভবিষ্যৎকালে না। আপনি যে বন্ধু বর্তমানকালে কলম আছে আর কি, আমি কি আপনাকে বলছি এখন আছে এটা? আমি শুধু কলম আনা বললাম, ঠিক আছে? কারো নাম মনে করুন, ওর নাম হচ্ছে মামদু, তাহলে এই মামদু এটা ইসিম না? কারণ মামদু এটা কি, মামদু এটা কি বোঝার জন্য আবার কি আগে বড় বুঝতে হবে না? তার মানে মামদু এটা নিজের অর্থ নিজে দিতে পারতেছে, প্লাস এই মামদুকে বোঝার জন্য অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো কি লাগে না? সাহায্য লাগে না। এটাই কি বলা হয়? ইসিম বলা হয়। বিষয়টা ক্লিয়ার? এটা বইয়ের ভাষায়। ফেল, ফেলও ওহাকে বলে যেটা নিজের অর্থ নিজে দিতে পারে, যেটা নিজের অর্থ। যেমন আমি যদি বলি সে গেল, এখানে কাজ কোনটা? যাওয়া, মানে গেলটা। সে খেলো, খাওয়াটা একটা কি কাজ। এই যে কাজ, এগুলো জানার জন্য, মানে খাওয়াটা কি জিনিস এটা জানার জন্য কি আগে পরে দেখতে হয়? তার মানে নিজের অর্থ নিজে দিতে পারে, মানে আগে পরে কারো হেল্প লাগে না, আগে পরে কারো হেল্প লাগে না। আপনি কি করতেছেন? মাস্ক দিয়ে আরামে ঘুমাচ্ছেন, হ্যাঁ? তো ঘুমাচ্ছেন কি জন্য? সর্দির জন্য? ঘুমালো ওদিকে পিছনে জায়গা আছে, আরামে ঘুমাই যান, এত কষ্ট করে ঘুমানোর দরকার কি বলেন? যেটা করবেন আরামে করবেন। চালু করো, চালু আছে? আচ্ছা দেখেন, সে গেল, সে খেলো, তাহলে এখানে যাওয়া এবং খাওয়া, যাওয়া এবং কাজ, এই কাজগুলো নিজেরত্ব। কেউ যদি জিজ্ঞেস করে নিজেরত্ব নিজে কিরকম প্রকাশ করতে পারে, বুঝতে পারবেন? বলে এটা জানার জন্য আগে পরে কিছু দেখতে হয় না। অনেক সময় যখন বাচ্চারা, আমি বাচ্চাদেরকে বুঝাতে যাই, মানে যেটা নিজেরত্ব নিজে প্রকাশ করতে পারে, বাচ্চা জিজ্ঞেস করছে এটা কিরকম, তখন আপনি নিজে আটকে বসে থাকেন, বলো আমি তো বুঝতেছি না কিরকম। এটা না বুঝার ব্যাপার হচ্ছে কোনো কিছু না, এখানে আগে পরের সাথে মিলে অর্থ দিতে হয় না, শব্দটা বললে বুঝে দেয় কি অর্থ। এটাকে বলা হয় নিজের অর্থ কি দেওয়া, নিজে দেওয়া। এখানে দেখেন তো একটা কালের সাথে সম্পর্ক আছে না? সে গেল, এটা কি যাচ্ছে, যাবে, নাকি গিয়েছে? তার মানে কার সাথে সম্পর্ক আছে? তো আমরা বলবো ফেল ওই মুফরদকে বলে, ফেল ওই একক শব্দকে বলে যেটা নিজের অর্থ নিজে দিতে পারে এবং তিন কাল তথা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো একটা কালের সাথে কি রাখে, সম্পর্ক রাখে, সেটাকে কি বলা হয়? ক্লিয়ার এটুকু? আচ্ছা, যা বুঝবেন ভালো করে বুঝবেন। হরফ, হরফ মানে যেটা নিজের অর্থ নিজে দিতে পারে না। তো নিজের অর্থ নিজে দিতে পারে না মানে কি বুঝছেন? আগে পরে দেখা ছাড়া এটার অর্থ কি সেটা আপনি বুঝতে পারবেন না। যেমন আমি যদি বলি এবং, এবং এটা কি, কি জায়েদ এবং খালিদ এটা বলতেছেন, নাকি বই এবং কলম এটা বলতেছেন, নাকি এই গ্লাস এবং ডাস্টার কি বলতেছেন? এবং দ্বারা কিছু বুঝতেছেন? তা আপনাকে যদি বলে এবং মানে কি বুঝাই দেন, তখন আপনি একটা উদাহরণ আনবেন। দেখেন এরকম বলে এবং মানে হচ্ছে জায়েদ এবং খালেদ, আগে পর আনছেন না শব্দ। কেন বলছেন এটা? কারণ এবং দ্বারা কিছু বোঝা যাচ্ছে না, এবং দ্বারা, হ্যাঁ এবং দ্বারা বোঝা যাবে। একদম এরকম বলবেন না, বলে হরফ মানি যার অর্থই নাই বলবেন না, অর্থ না থাকলে তো মুহমাল হয়ে যাবে। এটা কি অর্থ নাই? অর্থ আছে, তবে সার্থক অর্থ নেই। সার্থক মানে নিজে নিজে প্রকাশ করতে পারবে এমন অর্থ নেই, তবে হ্যাঁ আগে পরের সাথে মিশে নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেটাই কি বলা হয়? অনেকে বলে হরফ বলেন যেটা নিজের অর্থই নাই, তো অর্থ না থাকলে তো মুহমাল। বিষয়টা বুঝেন না মনে বলবেন এটা কি মাউজু, লফজ কি মাউজু, নিজের অর্থ নিজে দিতে পারে না, মানে একা কিভাবে অর্থ প্রকাশ করতে পারে না, বরং অর্থ প্রকাশ করার জন্য আগে পরে কি লাগে, সাহায্য লাগে। এটাই কি বলা হয়? হরফ বলা হয়। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে এটাকে হরফ বলে। তো হরফ মানে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং আগে পরে কি লাগবে, সাহায্য লাগবে, আগের শব্দ পরের শব্দ সাহায্য লাগবে, এটাই কি বলা হয়? হরফ বলা হয়। ঠিক আছে, যেহেতু এটা নিজের অর্থ নিজে দিতে পারতেছে না, তো এটার মধ্যে কালের সাথে সম্পর্ক রাখতেছে নাকি রাখতেছে না এগুলো বলতে হবে আর না, এমনি তো রাখবে না। এটা নিজের কোনো অর্থ দিতে পারতেছে না, নিজে এখানে সম্পর্ক উঠতে রাখবে। যে নিজে অর্থ দিতে পারে তার কাছে না সম্পর্ক রাখার ব্যাপার আছে। বিষয়টা বুঝেন না মনে হয়? আমার কথাটা বুঝতেছেন? মনে করেন একটা ছেলে, ওর বয়স হয়েছে 15-17 বছর, 16 বছর, 17 বছর, ঠিক আছে, ও এখন মোটামুটি বালেক, তো বলবে ওর সাথে কারো চক্কর চলতেছে? বলতে হবে না? আচ্ছা, একটা মেয়েকে মনে করেন আপনি বিয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছেন, মেয়েটার বয়স 18 হয়েছে, 17 হয়েছে, তখন জিজ্ঞেস করে না এর সাথে কারো চক্কর চলতেছে কিনা, মানে কারো সম্পর্ক আছে কিনা? এটা কখন বলে? বালেক হলে না, মানে মেয়েটা যখন বালিকা হবে তখন না। ছোট একটা মেয়েকে বিয়ে করতেছেন দুনিয়ার মধ্যে, এখন বলবেন কার সাথে সম্পর্ক আছে? বলবেন? ও সম্পর্ক রাখা তো যোগ্য না। বিষয়টা বুঝতেছেন? এই সম্পর্ক রাখার জন্য তো নিজের কি দিতে হবে? অর্থ থাকতে হবে। নিজের তত্ত্ব নিজে দিতে পারে না, সম্পর্ক করতে রাখবে সে।
বিষয়টা বুঝতে, এই বাচ্চাদের নিজে নিজে খাইতেও পারে না, এই সম্পর্কে রাখতে পারবে জিন্দগিতে, এভাবে জিনিসটা বুঝবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা এখান থেকে সবগুলো বুঝিয়ে দিয়েছি। এবার আমরা একটু মাস্কের মধ্যে যাই। এখানে কয় পৃষ্ঠা? 30 পৃষ্ঠা। আপনারা বই থেকে পড়বেন, কেমন? বইটা একটু সব বইটা পড়বেন যেভাবে আমরা বই দিয়েছি, মানে বইয়ে লিখেছি, ওইটা একটু পড়ার চেষ্টা করবেন। দেখেন এখানে আমরা কিছু মুফরাদ ও মুরাক্কাব নির্ণয় করার মধ্যে কিছু শব্দ তো দেওয়া হয়েছে না? শব্দ তো দিয়েছে না? এগুলো একটু পড়তে হবে। আমরা একটু শব্দ পড়াই দিই। যেমন প্রথমে লিখেছে ভেজনা। ভেজনা মানে পাঠানো। ভেজনাটা বানান করেন, কিভাবে বানান করবেন? নাকি বে হে বলবেন? না, ভে। কি বলবেন? বে ইয়ে, বে ইয়ে জিম নুন আলিফ, জিম নুন আলিফ, তাহলে কি হবে? ভেজনা। আচ্ছা, যদি বলি যে ভেজনা, ইয়াটা কি? ইয়া এ মাজহুল। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন সুরাজ। সুরাজ, সুরাজ না সুরাজ, ওয়াওটা কি? ওয়া এ মার, মাশাআল্লাহ। সুরাজ মানে সূর্য। এরপর লড়কা, এটা বানান করেন লাম আরে, লাম আরে কাবালিফ, লাম আরে কাবালিফ, তাহলে কি হবে? লড়কা। আচ্ছা, লড়কা মানে ছেলে। এরপর মার্দ, মার্দ মানে পুরুষ। আচ্ছা, মার্দ মানে মেয়ে, পুরুষ। দেখেন শোক, শোক ওয়াওয়ে মাজহুল। ঠিক আছে, এটা কেমনে ওয়াওয়ে মাজহুলও বলতে হয় না, কারণ শোক বলে শিনের উপর কিন্তু জবর। ঠিক আছে, এটা শোক এরকম না, এটা শোক, শোক। ও উচ্চারণ মানে ও, ও আমরা তো বলেছিলাম ও কার উচ্চারণ হলে তখন কি? ওয়াওয়ে মারুফ। এটা ও কার উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে মূলত শাউক। এটা এভাবে ছিল। দেখেন এভাবে আমরা ওয়াওয়ে মারুফ ওয়াওয়ে মাজহুল নির্ণয় করবো বলছিলাম কখন? এর আগে থাকলে পেশ থাকলে, এটার মধ্যে পেশ নাই, সুতরাং বলতে হচ্ছে না যে এটা ওয়াওয়ে মারুফ না মাজহুল। ঠিক আছে, এটাও সব দিকভাবে উচ্চারিত ওয়াও, এটাকে এগুলো বলতে হচ্ছে না। এরপর দেখেন দারাখত, দারাখত মানে গাছ। এরপরে ওয়ার্ক বা ওয়ারাক বলতে পারেন এটাকে, ওয়ার্ক মানে পাতা। এরপরে সবক, সবক মানে পাঠ। যেমন আমাদের পেহলা সবক এসে না, সবক মানে কি? পাঠ। এরপরে পড়ে না, বানান করুন তো, পে আরে, পে আরে নুন আলিফ, পে আরে নুন আলিফ। ঠিক আছে, পে আরে হে নুন আলিফ ব্যবহার করার দরকার নেই। পারে না, তাহলে এটাকে পড়া না এরকম বলবো নাকি? পড়ে না হবে, পড়ে না, পড়ে না এভাবে। ঠিক আছে, পড়া। এরপরে খাজিনা, খাজিনা। আচ্ছা, খাজিনা ইয়াটা ইয়া এ মারুফ, খাজিনা মানে ভান্ডার। আচ্ছা, তারপর শের বাঘ, ইয়াটা ইয়া এ মাজহুল। আগে বলছিলাম কিতাব, কিতাব মানে কিতাব। তারপর সেতারা, সিতারা মানে তারা, সিতারা, সিতারা মানে কি? তারা। হচ্ছে একটা শব্দ লেগেছে বাহাদুর। আচ্ছা দেখেন তো, বাহাদুর হাড়া উচ্চারণ হচ্ছে না। আমি কি চশমে হে দিব নাকি ঝুলনতে হে? চশমে দিলে কি হতো? বাহাদুর হয়ে যেত, বাহাদুর হয়ে যেত। ঠিক আছে, এটা হচ্ছে বাহাদুর। কিরে? বাহাদুর। আচ্ছা, বাহাদুর মানে সাহসী। সিতারা মানে তারা। এরপর বে আয়েব। আচ্ছা, বে এর মধ্যে বে ইয়ে মাজহুল না, এটা এটা তো আর চিন্তা সমস্যা নেই, কারণ এটা সিম্বল থেকে বোঝা যাচ্ছে। বে আয়েব, বে আয়েব মানে ত্রুটিহীন। এরপরে বিল্লি, ইয়াটা কি? এটা কি চিন্তা সমস্যা হয় না? ইয়া শুরু দিয়ে লাস্ট হলে চিন্তা সমস্যা নাই, মাঝখানে সমস্যা। এরপর দেখেন এখানে এখন মুফরাদ মুরাক্কাব নির্ণয় করতে বলতেছে, একটু দেখি আমরা। আমি এগুলো আপনাদেরকে বলা দিতাম, যেহেতু ভিডিও হচ্ছে যেন বলাচ্ছি, নয়তো আপনাদেরকে আমি জীবনে পড়াতাম না এগুলো। দেখেন কিতাব, শের। আচ্ছা, কিতাবটা মুফরাদ না মুরাক্কাব? মুফরাদ হলে ইসিম, ফেল না হরফ? ইসিম। যদি আবার আমাদেরকে ইসিম ফেল এগুলো নিচে নির্ণয় করতে বলতেছে, তারপর আমরা আগে থেকে একটু নির্ণয় করে ফেলি। আচ্ছা, কিতাব, কিতাবটা কি? ইসিম, মুফরাদ ইসিম। ঠিক আছে, এরপর শের মুফরাদ ইসিম, মাদ্রাসা মুফরাদ ইসিম, বিল্লি। তারপর বাহাদুর মার্দ, একটা বাহাদুর মানে সাহসী, মার্দ মানে পুরুষ, তাহলে দুটা মিলে কি হয়েছে? মুরাক্কাব। ঠিক আছে, এরপর চালাক লড়কা, একটা চালাক, চালাক মানে চালাক, লড়কা মানে ছেলে, তাহলে দুটো শব্দ না এখানে, তাহলে মুরাক্কাব। এরপরে শৌক সে পড়ে, শৌক সে পড় মানে আগ্রহ নিয়ে পড়ো, আগ্রহ নিয়ে পড়ো। তুমি বুঝতেছো এটা কোথায়? আমির হোসেন কোথায়? ও আসেও নাই, তুমি বুঝতেছো? দেখেন শৌক সে পড়, শৌক সে পড় মানে আগ্রহ নিয়ে পড়ো। এরপর দুধ, দুধ বানান করুন তো, দাল ওয়াও দে, দাল ওয়াও দাল হে এরকম বলি না, দাল ওয়াও দে। ঠিক আছে, দুধ। এরপরে কিতাব কা ওয়ারাক, কিতাবের পাতা, কিতাবের পৃষ্ঠা, আরে মুরাক্কাব। এরপরে দরখ কি পাত্তে,
दरख्त की পাত্তেটা বুঝছেন বানান দেখেন পে তে ইয়ে মজুল পেটা কিন্তু আগে একটা মাথা বের করে দিছে না মাথার নিচে হিসাব করবেন মাথার নিচে তো কিছু একটা থাকবে তো একদম নিচে দিছে আর কি ফোঁটাগুলা ঠিক আছে ইয়ার মাঝখানে ঢুকাই দিয়েন না এটা একদম ইয়ার নিচে হবে পাত্তে কেমন বলো মাঝখানে ঢুকাই দিয়ে পাত্তে মানে পাতা দেখেন দরখ কি পাত্তে মানে গাছের পাতা সমূহ এরপর ঈমান কা খজিনা মুরাক্কাব খুদা বেআইব হে একটা খুদা একটা বেআইব একটা হে অনেক কিছু আছে তাই না আচ্ছা এরপর সুরাজ মুফরদ ইসিম কেমন তারপর ঘর মানে ঘর এটাকে গহর পড়বেন কি ঘর আচ্ছা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর দুরুদ বেজো আচ্ছা কেন বলছেন বেজো বানানটা দেখেন তো বে ये জিম ভেজো তাহলে ইয়াটা ইয়াই মজুলো বেজ না দেখে কেমন বাকি কয়েকটা আছে এগুলো আপনারা পড়ে নেবেন এরপর আমরা দেখি নিচেরগুলোর মধ্যে ইসিম ফেল হরফ নির্ণয় করতে বলতেছে আমরা ওই এখানে তো শব্দগুলো দেওয়া আছে শব্দের মধ্যে প্রথমে গেছে ময়দান মানে মাঠ এরপরে কুই মানে কেউ তারপর কদর করে না মূল্যায়ন করা কদর করে না ঠিক আছে এগুলো বুঝবেন জঙ্গল তারপর জেইসা মতো জেইসার মধ্যে ইয়াটা এটা ইয়ায়ে মারুফ না ইয়ায়ে মজুল না কারণ ইয়ায়ে মারুফ মজুল তখন হিসাব করবে যে ইয়ার আগে জের আছে জেইসা জিমের উপর জবর এটা মনে হয় জাইসা আর কি তো জাইসা বলে এটাকে বলে জেইসা ঠিক আছে তো এটা ইয়াটা ইয়ায়ে মজুল নয় এটা শাব্দিক যেটাকে ইয়ায়ে মালফুজি বলা হয় ঠিক আছে শাব্দিক যেটা উচ্চারিত হয় এরপরে চিজ চিজ মানে বস্তু ইয়াটা পাক পবিত্র মুহতাজ মুগাবিকি পয়দা করনা সৃষ্টি করা তারপর খরিদনা কেনা যারা উর্দু পড়তে কষ্ট হচ্ছে এগুলা পড়ার পর আর 2 বছর পড়তে কষ্ট হওয়ার কথা না দেখেন আল্লাহ এক হে বলেন তো আল্লাহটা কি ইসিম আল্লাহ একজন এটা না আল্লাহ একজন বুঝলাম আল্লাহ এক হে আল্লাহ এক তারা আল্লাহটা মুফরদ ইসিম তারপর এক ইসিম না একটা সংখ্যার নাম না আচ্ছা এরপর আল্লাহ এক বুঝলাম এরপর একটা হে আছে না হে মানে হয় আল্লাহ এক হয় আল্লাহ এক বলো হয় এটা কি ধরবো হয় এটা কি সামনে আসতেছে যদি আমি এখন বলে দিই আপনারা বুঝবেন এটা কি ঠিক আছে দেখেন আমি এটা আপনারা এখানে বুঝলে বুঝবেন বাংলাতে বুঝালে বুঝবেন না আল্লাহ ইজ বলতে পারবেন ইসটা বাক্যের মধ্যে কি এই ভার্ব অক্সিলারি এখানে মেন ভার্ব কি আপনি এগুলো বলা দরকার না ভার্ব কিনা তো ইজ মানে হয় না হ্যাঁ মানেও হয় তার মানে হেডাও ভার্ব মানে ক্রিয়া ফেল কেমন এটা কি রে ফেল ঠিক আছে এখন ওইটা বুঝবেন না রে বলে ফেল হয়তো বলছে একটা কাজ করতে হবে হয় এটা তো কি কাজ আমি বুঝতেছি না এটার জন্য সামনে আসতে হবে ঠিক আছে শুধু এটুকু বুঝলাম যে একটা কি ফেল এরপরে তারপর ও পাক এটা আউর নয় এটা পড়তে ভুল করে এটা কি নয় হ্যাঁ আউরও পড়া যায় দেখেন এটা একটু বানানটা দেখেন এটাকে দুইভাবে পড়া একটা হচ্ছে অর কি বলা যায় অর উচ্চারণ হচ্ছে অর মানে এবং অর মানে আরটা হচ্ছে অর মানে এটা টেনে অর একটা অর আরটা অর বললে অত অন্য বা ভিন্ন কিছু তাহলে এটাকে দুইভাবে বলা যায় কয়ভাবে একটা হচ্ছে অর আরটা হচ্ছে অর একটা অর আরটা অর বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা তাহলে দেখেন তো আমি কখন পড়বো অর কখন পড়বো যখন অর্থ কি হবে এবং আর যখন অর্থ অন্য হবে তখন পড়বো অর ঠিক আছে আমরা একটু এখানে মিলাই ও মানে তিনি পাক তিনি পবিত্র অর এবং বেআইব ত্রুটিহীন হে হয় তিনি পবিত্র এবং ত্রুটিহীন হয় নাকি এরকম তিনি পবিত্র অন্য ত্রুটিহীন হয় এবং অর্থ মিলে না তার মানে কি অর পড়বো না অর পড়বো এগুলো মাথায় রাখতে হবে এরপর উস জেইসা তার মতো উস জেইসা মানে তার মতো কুই মানে কোনো উস জেসা কুই তার মতো কেউ নেহি মানে নয় তার মতো কেউ নয় এরপরে উসি এটা কি উসি নে তিনি সব
চিজু সব সব বাংলা বুঝছেন? আচ্ছা সব সকল, চিজু চিজু মানে বস্তু, এগুলো বানান করে বলবেন চে ইয়ে জে ও নুনে গুন্না উস এ কোথায়? আচ্ছা এখানে একটা কুই আছে না, কুই বানানটা কিভাবে করবে দেখেন, কাপ ওয়াও, কাপ কাপ না প্রথমটা, কাপ ওয়াও হামজা ইয়ে, কাপ ওয়াও হামজা ইয়ে মানে ইয়ে মারুফ, কাপ ওয়াও হামজা ইয়ে মারুফ কুই, ঠিক আছে। এরপর উসি নে তিনি সব চিজু কা সকল কিছুর, সকল কিছুকে পায়দা কিয়া, পায়দা বুঝছেন, পে ইয়ে দাঁড়ালি পায়দা, তিনি সকল কিছু কি করেছেন। আচ্ছা বলেন তো পায়দা ইয়াটাই মারুফ না মাজহুল? অনেকে বলার জন্য মুখেটাকে গুল করে রাখছে, আমি দেখতেছি, মানে এখানে কিছু একটা বলবে, তারপর দেখতেছে আবার বাকিরা ওরকম বলে, এটাই মারুফ না কিছু না, এরকম আবার হয় কিছু, মানে এটা বলবেন ইয়া মালফুজি, কি বলবেন যারা উচ্চারিত হয়, কেমন এটা মারুফও বলতে হবে না মাজহুলও বলতে হবে না, পায়দা কিয়া। এরপরে তারপর ও তিনি কিসি কাজি, ও তিনি কিসি কা তিনি কারু, তিনি কারু মোহতাজ নেই, মোহতাজ মানটা দেখছেন, তিনি কারো মোকাবিক কি নন। এরপরে সব চিজে, চিজি নয় এটা, সব চিজে, এগুলো পড়ার সময় খেয়াল রাখতে হবে, চিজি টিজি পড়ে ফেললে হবে না। এটা ইয়াটা কি, ইয়াটা ইয়া মজু উসি নে তিনি সরি সব চিজি চিজে, সব চিজে সকল কিছুই উসকে মোহতাজ হে তার মোকাবেক কি, সকল কিছুই তার মোকাবেক কি। এরপরে এখন নতুন বাক্য শুরু হচ্ছে কিছু, লড়কা মাদ্রাসে কো, লড়কা মাদ্রাসে কো ছেলে মাদ্রাসায়, ছেলে মাদ্রাসায় যা রাহা হে যাচ্ছে, ছেলে মাদ্রাসায়, অর্থাৎ ছেলে মানে ছেলেটি, ছেলেটি মাদ্রাসায় যাচ্ছে। এরপর বাচ্চে বাচ্চারা, বাচ্চে মানে বাচ্চারা, ময়দান মে মাঠে খেল রহে হে খেলা করছে, খেল রহে হ্যাঁ খেল, এটা কি খেল না খেল বানান কেমন হবে, খে এলাম, ইয়াটা কি, ইয়াটা কি ইয়া ওরা কত করে আমার বলে খেল ইয়া এ মাজহুল, ফোটা দেখে বুঝছেন এটা কি দেখে, উচ্চারণ দেখে, এগুলো মাথায় রাখতে হবে। আলামিন বুঝতেছ, এখনো বুঝতেছ না তুমি? ধরেন তা জি এ বাচ্চে বে চে এ মজহুল, চের ফোটাটা নিচে দিছে আর কি, কেমন আমি এটা পেন আছে, এটা কেমনে বুঝবে দেখেন, এটা লেখার সময় এভাবে লিখছে, এটা জিমের না, আমরা চে বানান কিভাবে লিখি, জিমের মধ্যে ফোটা এভাবে থাকে না, আওয়াজ করেন না, এটা কি লিখলাম এভাবে থাকে না, আওয়াজ করেন না, চে লেখার সময় মানে জিমের মতো একটা অংশ থাকে, জিমের প্যাডের মধ্যে 3টা ফোঁটা থাকে, দেখছেন তো, এটা জিমের মাথাটা আছে না, নিচে 3টা ফোঁটা আছে, তাহলে বাচ্চে, ঠিক আছে। এটা যদি এভাবে লিখতাম দেখেন তো, এখন হয়ে যা বাপ্পে, কেন এটা পে, এটা কি জিমের মতো মাথাটা আছে, এই জিমের মাথাটা আছে, দেখেন এই জিমের মাথাটা, এটা কেন আছে, তাহলে মাথা না থাকলে পে বলবো, আর মাথা থাকলে সে বলবো, ঠিক আছে, এভাবে পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, এভাবে প্রশ্ন করবেন। দেখেন বাচ্চে ময়দান মে খেল রহে হে, বাচ্চারা মাঠে খেলা করছে। এরপর তুতা, তুতা মানে তুতা পাখি, তাই না, তুতা দরख्त पर बैठा है, তোতা দরख्त पर, তোতা পাখি তোতা টিয়া পাখিটা দরख्त पर কাঠের উপর বা গাছের উপর বেটা হে কি আছে, বসে আছে। আমি এগুলো বাংলা করে দিচ্ছি, কালকে আপনাদের কোনটা ইসিম কোনটা ফেল কোনটা হরফ নির্ণয় করে আনতে হবে, ঠিক আছে। এরপরে তুমনে তুমি বাজার সে, নের কোনো অর্থ উঠে না, কেমন তুমনে তুমি, এখানে নের কোনো অর্থ উঠে না, যতবার নিয়ে আসবে কোনো অর্থ উঠবে না। তুমনে তুমি বাজার সে, বাজার থেকে, কিয়া খরিদা, এটা প্রশ্ন করছে তুমি বাজার থেকে কি কিনেছো। এরপর বলছে শের জঙ্গল কা বাদশাহ হে, শের মানে বাঘ জঙ্গলের রাজা। আচ্ছা তারপর ওয়াক্ত কি কদর করো, সময়ের মূল্যায়ন করো, ঠিক আছে। এখান থেকে আমাকে হরফ কোনটা ইসিম কোনটা, যেমন আমি একটা নিচেরটা বোঝাই দিই, ওয়াক্ত কি কদর করো। আচ্ছা ওয়াক্ত মানে সময় না, বলুন তো সময়টাকে নিজের অর্থ নিজে দিতে পারে না, বলে না বোঝে, এটা কি সময়টা বুঝতে চাও মনে, সময়টা কি, সময় নিজের অর্থ নিজে দিতে পারে। সময় মানে কি অতীত বর্তমান না ভবিষ্যৎ, শুধু সময় না বলছি, এটা ইসিম না, ইসিম আর একটা নাম, তো একটা সময় মানে এটা একটা ওয়াক্তের নাম, ঠিক আছে। সময় এটা কিসের নাম, একটা ওয়াক্তের নাম, হ্যাঁ ঠিক আছে।
সময়ের নাম আর কি, এটা তার না, এই জন্য অন্য ভাষায় বলতে হচ্ছে আর কি, সময় ওয়াক্তের নাম। এরপরে ওয়াক্ত তার একটা ইসিম। এরপরে কদর করো, মূল্যায়ন করো, এটা কি বলেন না? ফেল। মূল্যায়ন করো এটা কাজ না, এটা কি ফেল। আচ্ছা, তো এখানে একটা কি আছে না, এখানে আমরা কি বলছি, এটা কি এরকম অর্থ সময় মূল্যায়ন করো এটা, নাকি সময়ের মূল্যায়ন করো? তাহলে সময়ের একটা আছে না, আমি সময়কে ফেলে দিলাম, মূল্যায়ন করে ফেলে দিলাম, শুধু রাখলাম এর মানে কি কোন অর্থ আছে না? আগে বড় ছাড়া মিনা ছাড়া অর্থ দিতে পারে, তার মানে এটা কি হরফ। তাহলে কিটা একটা হরফ, বিষয়টা বুঝতে পারছেন? আমি কালকে জিজ্ঞেস করবো জি না কদর করনা, এটা পুরো একটা ফেল। আমাদের উপরে লিখে দিয়েছিল এটা কদর করনা, এটা কি আলাদা করে লিখছে? কদর একটা ইসিম, করনা একটা না, কদর করনা পুরোটাই ফেল। কেমন? মূল্যায়ন করা, শুধু করনা মানে করা, কদর মানে মূল্যায়ন, কদরা বুঝে? টোটালটা ফেল, শুধু করা না তো। একটা জিনিস হচ্ছে করা মানে কোনো কাজ করা, এটা হচ্ছে মূল্যায়ন করা, এটা আলাদা ফেল না? কিছু বলতেছে না ওরা? মূল্যায়ন করা কি রে? যেমন দেখেন করা একটা ফেল, আবার দেখাশোনা করা একটা ফেল না? নাকি দুটা মিলে একটা হয়েছে রে? হ্যাঁ, এইখানে বলতেছি না, এখানে দেখো না, তুমি মূল্যায়ন করো, এটা দেখবেন যে ওখানে দেখার দরকার নাই। আচ্ছা, উনি একটা প্রশ্ন করছে, এটা আপনাদেরকে উত্তর দিই। দেখেন এইদিকে তাকাও, মূল্যায়ন করা। আচ্ছা, এখান থেকে কি শব্দ দেখে কি অর্থ বুঝতে পারতেছেন? কেউ বলতেছেন আর কিছু বুঝেন না? এটা মূল্যায়ন করা কোন অর্থ বুঝেন নাই, অর্থটা বুঝছেন। বলুন তো, এটা কি অতীতকালে না বর্তমান না ভবিষ্যতে? যদি মূল্যায়ন করেছিল বলতো অতীত, মূল্যায়ন করছে বললে বর্তমান, মূল্যায়ন করবে বললে। কিন্তু এই মূল্যায়ন করার মধ্যে কোনো কাল আছে? নিজের অর্থ নিজে দিতে পারতেছে, তবে কাল নাই, তার মানে এটা এই জিনিসটা ইসিম। এই জিনিসটা কি ইসিম? কিছু বুঝতেছেন না? এই জিনিসটা কি ইসিম, যেটাকে আমরা আগে পড়ছিলাম মাসদার। মাসদার কার প্রকার পড়ছিলাম? এটা আপনারা পড়তেছেন বিধায় বলতেছি আর কি, নয়তো যারা পড়েন তাদেরকে বলতেছি না। বিষয়টা বুঝে গেছে? যেমন আপনি যদি সেম জিনিসটাকে ইংরেজিতে বলেন, যেমন আমি যদি বলি ইট মানে সে খাচ্ছে, কিছু বলতেছে না, সে খায়, ঠিক আছে? এট খেয়েছে, তাহলে ইট মানে খাই, সে খাই মানে বর্তমানে। বা আমি যদি পজ করো তো দেখেন, তাহলে ইট মানি সে খায় বা খাচ্ছে বলতে পারি। এট মানি দেখেন খাওয়া, একটা আছে খাওয়া। আচ্ছা, খাওয়াটা কোন কালে? এটা একটা ইসিম, এটা একটা কি ইসিম। এটা ইসিম মানে বলা হুজুর আপনি তো বলছিলেন ইসিম মানে কোনো কিছুর নাম। এটা কার নাম? এটা একটা কাজের নাম। কার নাম? মূল্যায়ন করারও একটা কিসের নাম? কাজের নাম। যে কোনো কিছুর নাম হলো তো কি, তাই না? তাহলে মূল্যায়ন করাটা একটা ইসিম, খাওয়াটাও কি একটা, যেটাকে ইংলিশের মধ্যে বেস ফর্ম বলা হয়। কি বলা হয়? এটা হচ্ছে ইসিম। বিষয়টা বুঝে গেছে? আপনি বেস ফর্ম বলেন, মাসদার বলেন, মূল্যায়ন করা বলেন, সবগুলো হচ্ছে ইসিম। বিষয়টা বুঝছেন না? এখন কিছু বুঝতেছেন না? এক ভাষা শিখলে বাকি সব ভাষা আসান হয়ে যায়, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন, এখন আমরা পরবর্তী টপিক চৌথা সবক, চতুর্থ পাঠ শাখস নিয়ে আলোচনা করব। দেখেন একটু বোর্ডে তাকান, শাখস মানে পুরুষ, শাখস মানে পুরুষ, যাকে ইংলিশের মধ্যে বলা যায় পারসন। এটা আপনাদেরকে আগে বলাইছিলাম আমি, পারসন। তাহলে একটা বিষয় দেখেন, আমরা কি নিয়ে আলোচনা করব? শাখস নিয়ে আলোচনা করবো। শিন হে সৎ শাখস, শাখস মানে পুরুষ, পুরুষ মানে পারসন। দেখেন এখানে পারসন পুরুষ মানে উদ্দেশ্যিক, পুরুষ মানে কোনো ছেলে মানুষ নয়। এখানে পুরুষ মানে কি নয়? ছেলে মানুষ নয়। এখানে পুরুষ মানে হচ্ছে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে। তো আমরা বলতে পারি যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, মানে যার মাধ্যমে ক্রিয়া সম্পাদিত হয়। যে না থাকলে কাজটা হতে পারে না, সে হচ্ছে কি? কথাটা বুঝে? যে না থাকলে কাজটা হতে, তাহলে যাকে আশ্রয় করে মানে কিরকম আশ্রয়? মানে যাকে অবলম্বন করে, যেটা ছাড়া হয় না, এরকম অবলম্বন করো যাকে ছাড়া হয় না। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, সেটাকে কি বলা হয়? যেমন আমি যদি বলি জায়েদ খেয়েছে, একটা বিষয় দেখেন তো, জায়েদ খেয়েছে বা তুমি মেরেছো,
তাহলে জায়েদ খেয়েছে বা তুমি মেরেছো, যে আমি বললাম এখানে এই যেটা খেয়েছি কেন লিখতে পেরেছি, আগে একটা জায়েদ দিয়েছি এই জন্য। যদি জায়েদটা না দিতাম আমি খেয়েছে বলতে পারতাম না, আমি বলতাম তখন খাওয়া। যখন জায়েদ বলবো তখন কি আসবে, খেয়েছে কিংবা খাচ্ছে কিংবা খাবে। এই ফেলটা বলতে পারবো কখন, যখন আমি ইসিমটা উল্লেখ করবো, মানে জায়েদের নামটা উল্লেখ করব। তুমি মেরেছো, তুমি যদি না বলতাম শুধু কি মেরেছো বলতে পারতাম, কিছু বলে না, তখন হয়তো শুধু মারা। যখন তুমি বললাম তুমি মেরেছো, তুমি মারবে, তুমি মারছো, অনেক রকম হতে পারে না। আচ্ছা, তার মানে ফেলটা হয় কখন, তুমি বললে জায়েদ বললে, তাহলে এগুলাকে আশ্রয় করে এগুলাকে অবলম্বন করে এগুলো সম্পাদিত হচ্ছে না, এগুলোর নামই হচ্ছে শাখস। বিষয়টা বুঝে গেছে না, কিছু বুঝেন নাই? এগুলোর নামই কি, শাখস, যেটাকে আশ্রয় করে। যদি আমি বলি বইটি ছিঁড়ে গেছে, বইটি ছিঁড়ে গেছে, বইটি ছিঁড়ে গেছে, ওই অবস্থার মধ্যে ছিঁড়ে গেছে কে? আচ্ছা, বই যদি না থাকতো আমি ছিঁড়ে গেছে কথাটা বলতে পারতাম? তখন বলতাম ছিঁড়ে যাওয়া, তখন তো এটা ইসিম হইতো নাকি না? ছিঁড়ে যাওয়া একটা কাজের নাম, ছিঁড়ে গেছে এটা বলতে পারছি কার কারণে? তাহলে বইটা হচ্ছে একটা শখস। তাহলে এটা কি কোনো পুরুষ? আমি এটার অর্থ সরাসরি ব্যক্তিও বলবো না, এটা অর্থ বলবো ব্যক্তি বা বস্তু, যাকে আশ্রয় করে ক্রিয়া কাজটা কি হয়, সম্পাদিত হয়, সেটাই কি বলা হয়, শখস, পারসন বা পুরুষ। এই অর্থটা বুঝছেন? আচ্ছা, এবার আমরা দেখি এই যে শখস বা পুরুষ যে বললাম আমরা, এই শখস বা পুরুষ তিন ধরনের হয়ে থাকে। এগুলো আপনারা আগে পড়ছেন। একটা হচ্ছে মুতাকাল্লিম, কি মুতাকাল্লিম, মিম তে কাপ লাম মিম, মুতাকাল্লিম, ঠিক আছে। আর একটা হচ্ছে হাজির, আরটা হচ্ছে গায়েব। গায়েব कैसे, গেন আলিফ হামজা বে, গেন আলিফ হামজা বে, তাহলে গায়েব, মুতাকাল্লিম, হাজির, গায়েব। তাহলে এটাকে যদি আমি সেম ভাবে অনেক ভাষায় বুঝতে পারেন, মুতাকাল্লিম এটা হচ্ছে উত্তম পুরুষ, বাংলাতে কি পুরুষ, আর ইংলিশে বললে মধ্যম পুরুষ, ইংলিশে বললে বলে মধ্যম পুরুষ, ফার্স্ট পারসন। তোমাদের মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় এমন হয়। মুতাকাল্লিম মানে উত্তম পুরুষ, ইংরেজি বললে সবগুলো একই সাথে শিখবেন। তারপর দেখেন হাজির বললে মধ্যম পুরুষ, যেটাকে আমরা বলি সেকেন্ড পারসন, ঠিক আছে, সেকেন্ড পারসন। আচ্ছা, এরপরে যদি আমরা গায়েব বলি তাহলে হবে নাম পুরুষ। নাম পুরুষ মানে থার্ড পারসন। বিষয়টা বুঝে গেছে? তাহলে এই মুতাকাল্লিম মানে কথা বলবেন না, মুতাকাল্লিম মানে উত্তম পুরুষ, হাজির মানে মধ্যম পুরুষ, গায়েব মানে নাম পুরুষ। কিভাবে চিনবো দেখেন, মুতাকাল্লিম শব্দের অর্থ উত্তম পুরুষ, এমনি যদি মুতাকাল্লিম শব্দের বাংলা করে অর্থ হয় বক্তা। মুতাকাল্লিম মানে বক্তা, তো আমরা কিভাবে বলবো মুতাকাল্লিম মানে বক্তা? বক্তা নিজেকে বোঝাতে, বক্তা মানে যিনি কথা বলছেন, বক্তা মানে যিনি ওয়াজ করতেন তিনি না, বক্তা মানে যিনি। তাহলে বক্তা নিজেকে বোঝাতে যা ব্যবহার করে। তাহলে আমি যেহেতু একজন কথা বলতেছি, আমি বারবার বলতেছি আমি আমি, আমরা যদি এখানে কয়েকজন কথা বলতাম আমরা, বিষয়টা তাহলে আমাদের বক্তাকে বোঝানোর জন্য আমি আমরা যারা শব্দ আছে আওয়াজ করে না, আর কি দিয়ে বুঝাতে পারেন বলুন তো দেখি, কিছু আছে? আর আমি একজন হলে বলবো আমি, সবাই দেখলে বলবো আমরা। তাহলে বক্তা নিজেকে বোঝাতে যা ব্যবহার করে সেটা হচ্ছে, বলে না সেটা কি রে, বক্তা নিজেকে বোঝাতে যা ব্যবহার করে। তাইলে মুতাকাল্লিম বক্তা নিজেকে বোঝাতে কোন কোন শব্দ ব্যবহার করে? আমি, এটাকে উর্দুতে বলে মে, হাম। মে হাম লেখার সময় কি চশমা দিব? চশমা দিলে পড়তে পারবেন? পড়া যাবে না, ঠিক আছে। তাহলে এটা মে, এটা কি হাম। মে যখন বললাম ইয়াটা মে, মে মানে আমি, এটা মাই এরকম না, এটা কি মে, ঠিক আছে। এটাকে মাই পরে হচ্ছে মানে যারা গাইয়া উর্দু বলে তারা এটাকে বলে মাই, মাইনে এভাবে বলে, এটা মাইনে না, এটা কি মেনে, ঠিক আছে, এভাবে পড়তে হবে মেনে। এরপরে মেয়েটা কি বলছি, আওয়াজ করেন না, আমি মুতাকাল্লিম, হাম মানি, তাহলে আমি আমরা কি আল্লাহর দুনিয়ায় আমি আমরা ছাড়া কোনো মুতাকাল্লিম নাই, আল্লাহর দুনিয়ায় আমি আমরা ছাড়া মুতাকাল্লিম নাই। এরপরে হাজির, হাজির মানি মধ্যম পুরুষ, বক্তা যাকে সম্বোধন করে, অথবা বক্তা সম্বোধিত ব্যক্তিকে যেটা বলে সম্বোধন করে সেটা হচ্ছে হাজির।
বক্তা সম্বোধিত ব্যক্তিকে। আরো সহজভাবে বললে, বক্তা যার সাথে কথা বলতেছে তাকে বোঝানোর জন্য যেই শব্দ ব্যবহার করে, বক্তা যার সাথে কথা বলতেছে তাকে বোঝানোর জন্য যেই শব্দ ব্যবহার করে, যেমন আপনারা আছেন, আপনারা যদি একজন থাকতেন বলতাম তুমি অথবা আপনি, তুমি বলতাম আমার সমান হলে, আর আপনি বলতাম একটু সম্মানে, বা যদি নিচে হতে বলতাম তুই, তাহলে তুই বলেন, তুমি বলেন, আপনি বলেন, এগুলো তো ব্যবহার করি। আর অনেক হলে তোমরা, আপনারা, তোরা, এরকম বলি না আমরা? তাহলে এই সমস্ত শব্দ মানে তুমি, তোমরা, আপনি, আপনি, এগুলো তো এমনি সম্মানের ক্ষেত্রে এগুলো আমরা রেখে দিই। শুধু তুমি, তোমরা, আমরা সম্বোধিত ব্যক্তিকে যার সাথে কথা বলতেছি তাকে বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহার করি, তুমি, তাহলে তুমি, তোমরা, এই দুটো হচ্ছে কি হাজের। আপনাদেরকে বলার জন্য আমি কি আর কোনো শব্দ ব্যবহার করতে পারবো? তুমি, তোমরা, অথবা আপনি, আপনারা, কিংবা তুই, তোরা, আর কোনো শব্দ বলতে দেখি বোঝানোর জন্য আর নাই। তার মানে তুমি, তোমরা যারা কি নাই, তুমি, তোমরা যারা হাজের নাই। তো আপনি, আপনারা গুলা তুমি, তোমরা অনুরূপ আর কি, ঠিক আছে? আচ্ছা, তুমি, তোমরা যারা কি নাই, হাজের নাই। এবার আসেন গায়েব। গায়েব মানে কি বলেছি? বলো, এখানে আমি আগে বলেছি বলো হাজের মানে উপস্থিত বলবেন না, গায়েব মানে অনুপস্থিত বলবেন না। এখানে উপস্থিতি আর অনুপস্থিতি নিয়ে কথা চলতেছে, হাজির রাখতেছে এখানে। তো এখানে উপস্থিত আর অনুপস্থিত করতে আসবে, বলে গায়েব মানে অনুপস্থিত, শুধু গায়েব একটা শিশু অনুপস্থিত, এটা না। এখানে গায়েব মানে অনুপস্থিত নয়। গায়েব মানে কি বোঝাতে হবে? নাম পুরুষ। কি পুরুষে? নাম পুরুষ, ঠিক আছে? এটাকে বলবো নাম পুরুষ। উহাকে বলা হয় নামের পরিবর্তে, কারো নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, কারো নামের পরিবর্তে, সেটা ব্যক্তির নামও হতে পারে, বস্তুর নামও হতে পারে। নামের পরিবর্তে যা ব্যবহৃত হবে প্রত্যেকটা কি রে? নাম পুরুষ। নামও বলতেছে না, নাম পুরুষ মানে নামের পরিবর্তে ব্যবহৃত হিসেবে কি বলতেছে? নাম পুরুষ মানে নামের পরিবর্তে পুরুষ, নাম পুরুষ। নামের পরিবর্তে পুরুষ, যেমন সে, এটা কারো নামের পরিবর্তে বলছি না? বল, আমি যদি বলি সে, সেটাকে ছেলে না, কোন একদম জায়েদ, খালেদ, বকর, ফাতেমা অনেকে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর তারা অনেকজনের নামের পরিবর্তে না, কয়েকজন, মনে করেন জায়েদ, খালেদ, বকর কয়েকজন আছে, আমি বললাম তো তারা, তাহলে তাদের নামের পরিবর্তে কি ব্যবহার করছি? তারা ব্যবহার করছি। অথবা এটি, কোন বস্তু নামের পরিবর্তে আমি কি বলবো? বই, সে বইটি আমার হয়েছে মানে বই, এটি আমার, এটা না বলি কি বল, সে আমার, এরকম বলবো? সে আমরা তো ব্যক্তির জন্য বলি। আর এই বইয়ের প্রতি কি বলবো? মানে বইটা সুন্দর, তবে এটি ছিঁড়ে গেছে, নাকি সে ছিঁড়ে গেছে? এটি ছিঁড়ে গেছে। কেমন? তাইলে এটি, এটাও একটা কি রে? শখস। এটা একটা কি? শখস। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে সে বলেন, তারা বলেন, এটি বলেন, এগুলোর নামের পরিবর্তে আসছে কিনা? যেটাই নামের পরিবর্তে আসে ওটা কি হয়? শখস, মানে গায়েব হয়, শখস না, এটা কি হয়? গায়েব হয়, ঠিক আছে? সহজ টেকনিকে কেমনে বুঝবেন? আমি, আমরা, তুমি, তোমরা, তুমি, তোমরা, এটা উর্দু বললাম না, তুমি, তোমরা হচ্ছে তু, তুম, তু, তু, এ দেখেন তু, আমরা সমস্যা পাই নুক্তাকে, দেখেন এই নুক্তাকে, যার আপনারা তো বুঝেন এগুলা, যারা এখানে উর্দু ক্লাস করতেছে, অনেকেই মাদ্রাসার বাইরেও আছে, তু এই দুটো ফোঁটা আছে না, এগুলোকে আমরা লেখার সময় এভাবে লিখি। এই কাজগুলো শুধু আমরা না, আপনারাও করেন, দেখেন অ্যাস কর লেখে না, অ্যাস করার মধ্যে মানে তুমি লিখি এ ইন্টু এ, হ্যাঁ, তা আপনাদের এরকম না, ঢুকাই দিয়েছেন উপরে, আপনি যেভাবে পুরো তুলে দিয়েছেন, আমরা কি করে দিচ্ছি রে? উপরে একটা টান দিয়ে তুলে দিয়েছি আর কি, সহজে লেখার জন্য। কারণ বিষয়টা বুঝতেছেন? অনুরূপভাবে আমরা যখন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র শিখছিলাম, এ স্কয়ার প্লাস টোয়াইস এবি পড়ছিলাম না? তো টোয়াইস এবি এটা কি ছিল? 2 ইন্টু এ ইন্টু বি, এরকম কেউ লিখে নাকি 2 এবি এভাবে লিখে ফেলে? আপনি ওটাকে বাদ দিয়েছেন না কেন? সহজে লেখার জন্য। আমরা সহজে লেখার জন্য এই কাজটা করি, কিছু বুঝতেছেন? নয়তো এরকমের টান দেওয়া, এটা কিন্তু কোনো কিতাবের কথা নয়, মানে কিতাবের মধ্যে টান টান নাই, কিতাবের মধ্যে ফুটাই দেওয়া থাকবে, নুক্তায় দেওয়া থাকবে, কেমন? আমরা টান দিই সহজে লেখার জন্য। যেমন এখানে তু লিখছি, এটাকে চাইলে এভাবে ফোটা দিতে পারেন, এগুলো এত বেজার লেখা কে করবে? তারপরে এদিকে ফোটা কতগুলো দিতে দিতে আপনার লেখা সময় এমনি কম পরীক্ষার মধ্যে। তু, তুম, তু, তুম, তু মানে তুমি, তুম মানে তোমরা। তারপর সে, তারা, সে বুঝতে ও, এটা ও এভাবে না, রু বের করে ফেলতে পারবে, হবে না, ও এবার সবাই বুঝছে না, ও কি বলবেন? ও মানি সে। আবার সেম ও মানি তারা, এই ও মানি সেও, এই ও মানে তারাও, ও মানে এটিও, মানে একটা ও দ্বারা সবগুলো বুঝতে পারবেন। বিষয়টা বুঝতেছেন? ও মানি সে, ও মানি এটি, ও মানি তারা, সবাই বুঝতে পারছেন না? এখনো বুঝেন নাই? আচ্ছা, তো আমি যদি সংক্ষেপে যদি গায়েবের পরিচয় দিই, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যত নাম
আমি আমরা তুমি তোমরা ছাড়া যত। আচ্ছা এখন একটা বিষয় দেখেন তো, গায়েব মানে কি বলেছিলাম? নাম পুরুষ। নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় কিংবা নাম ব্যবহৃত হলো সেটা কি হবে? গায়েব হবে। কি ব্যবহৃত হওয়া? নাম ব্যবহৃত হওয়া। নাম যেমন জায়েদ, এটা গায়েব, এটা কি গায়েব না? খালেদ, কিতাব, কেন রে? এগুলো যতগুলো ইসিম আছে, যদি আমি আমরা তুমি তোমরা এই চারটা শব্দ, এগুলোর মধ্যে যারা পড়ে নাই সবগুলা কি? কলম, ডাস্টার। কেমনে বুঝছেন? আপনি যে বলতে গায়েব মানে অদৃশ্য, তাহলে এটা তো আমার সামনে আছে, অদৃশ্য কই? বিষয়টা বুঝতেছেন না? কিচ্ছু কেন বুঝেন নাই? তাহলে গায়েব কিভাবে বুঝবো? আমি আমরা তুমি তোমরা যা আছে সব কি গায়েব। তাহলে এটা নামও হতে পারে, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ হতে পারে, নামও হতে পারে, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ হতে পারে। সব কিসের মধ্যে অন্তর্ভুক্ত? গায়েবের মধ্যে অন্তর্ভুক্ত। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমাদের গায়েব, হাজের, মুতাকাল্লিম চলে গেল। এরবার একটা পড়াই ফেলি, কেমন? দেখেন এটা হচ্ছে কি পঞ্চম পাঠ, 5ওয়া সবক, ইসিমের আলোচনা। কার আলোচনা? আপনার কি হয়েছে? কেন আবার আপনি চালু করো? দেখেন এরপরে 5ওয়া সবক। কি সবক? 5ওয়া সবক। 5ওয়া পঞ্চম পাঠ। কেমন? এ বলতেছে ইসিমের আলোচনা নির্দিষ্ট ও অনির্দিষ্টতার বিবেচনায়। নির্দিষ্ট এগুলো সবগুলো কিন্তু ইসিমের প্রকার। কার প্রকার? এতক্ষণ যেটা শখস পড়াইছিলাম এটাও কার প্রকার? নাকি এগুলো ফেয়ারগুলো বের করছিলাম? কেউ যে বলতে বলো তো খেয়েছে, এটা কি উত্তম পুরুষ না মধ্যম পুরুষ? খেয়েছে নিজে আরেকজনের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। শখস বলা হয় যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, ওইটাই না শখস হবে। বিষয়টা বুঝতেছেন? বলো তো আপনি তো বলছেন আমি আমরা তুমি তোমরা সব কি গায়েব, তো খেয়েছে এটা তো আমি আমরা তুমি তোমরার মধ্যে নাই, এটা কি ইসিম? আমি আমরা তুমি তোমরা যা নাম আছে মানে যত ইসিম আছে সবগুলো কি গায়েব। তার মানে ফেয়ার গায়েব হবে। তো যদি বলে এবং এটা হরফ, এটা বলেন কি গায়েব না হাজের না মুতাকাল্লিম? কিছুই না এটা, ঠিক আছে? মানে এগুলোর মধ্যে পড়বে না। এরপর দেখেন নির্দিষ্ট অনির্দিষ্টতার বিবেচনা। এটা সহজ। নির্দিষ্ট অনির্দিষ্টতার বিবেচনায় ইসিম কয় প্রকার? 2 প্রকার। দেখেন এখানে বইয়ের দিকে একটু আমাদের 1-2 দিয়ে আছে। এক হচ্ছে মারেফা, 2 হচ্ছে নাকেরা। এক মারেফা। আমি বইটাকে এত সুন্দর করে সাজিয়েছি মানে একদম টপিক বাই টপিক পড়তে পারবেন। আগেরটা পরে, পরেরটা আগে, এমন করে পড়তে হবে না, একদম সিরিয়ালি পড়ে যেতে পারবেন। বিষয়টা বুঝতে দেন? মানে একটা টপিক না বুঝলে পরে গিয়ে বুঝবেন এমন কোনো টপিক নাই এখানে। 2-1টা কায়দা আছে, এগুলো ভিন্ন কথা। এমনি মানে সিস্টেমটা হচ্ছে যেগুলো বোঝার মতো এরকম। দেখেন মারেফা নাকেরা, যে ইসিম দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কি বলা হয়? মারেফা। কি বলা হয়? মারেফা বলা হয়। কেমন? যেমন দেখেন জায়েদ, জায়েদ একজন নির্দিষ্ট ব্যক্তি নাকি উনি অনির্দিষ্ট? জায়েদের একজন নির্দিষ্ট ব্যক্তি, তখন সেটা কি মারেফা। আচ্ছা আপনাদের সবার নাম হচ্ছে জায়েদ, তখন এটা মারেফা? নির্দিষ্ট ব্যক্তিকে বোঝালে মারেফা। যেমন ওর নাম মামদু, তো মামদু এটা মারেফা না? সবার নাম মামদু, তখন আর কি হবে না? মারেফা হবে না। নাম মানে নির্দিষ্ট, মানে একজনকে বোঝাতে হবে, মানে নির্দিষ্ট একজন, একটা দল, একটা গোত্র, এভাবে নির্দিষ্ট কাউকে বোঝাতে হবে, এটা কি হবে? নাম হবে। এরপর থেকে মারেফা হবে। তারপর দেখেন দিল্লি, নির্দিষ্ট কি শহর না? দিল্লি, ইয়াটা কি? ইয়াই মারুফ, ঠিক আছে? এরপর দেখেন নাকেরা কি? কি আছে না? দিল্লি দেওয়ার একটা কারণ সামনে পাবে, এটা দিল্লি কেন দিছি? এটা প্রত্যেকটা পিছনে যুক্তি আছে। ধরেন নাকেরা কিরে, নাকেরা দিল্লিটা দেওয়ার একটা কারণ আছে। ওই বলতে এখানে আর সরাসরি ঢাকা ছিল না, চট্টগ্রাম ছিল, ঢাকা ছিল, এগুলো না দিয়ে ইন্ডিয়ার একটা দিল্লি বাগদাদ ছিল। কেন দিল্লি দিয়েছি? অনির্দিষ্ট, যে ইসিম দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায়, যে ইসিম দ্বারা, তাকে কি বলা হয়? নাকেরা বলা হয়। যেমন কুই মরদ, কোনো একজন পুরুষ, কুই মরদ কোনো একজন পুরুষ, এটা কি মারেফা? না। তারপর দেখেন কুই আওরাত, যে কোনো একজন মহিলা, তার মানে নাকেরা। কুছ বাচ্চা, কুছ বাচ্চা, কতক বাচ্চা মানে কয়েকজন বাচ্চা আর কি, এগুলো কি মারেফা? না। এরপর দেখেন বাগ, বাগ মানে বাগান, তো কোন বাগান? দুনিয়াতে অনেক বাগান আছে, তার মানে এগুলো সবগুলো কি অনির্দিষ্ট, ঠিক আছে? এখন দেখেন শেষ এই টপিকটা, মারেফা 4 প্রকার। কয় প্রকার? মানে যেটা নির্দিষ্টকে বোঝায়, এটা কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর আলম, এটা এলম না? এলম, আলম লিখতে কি পড়তে বেশ কম, এটা হচ্ছে কি আলম। আলম মানে লিখে দিয়েছে নির্দিষ্ট নাম, উপনাম, পদবী, উপাধি, এগুলো কি বলা হয়? আলম বলা হয়। এরপরে জমির, জমির মানে সর্বনাম। ইসমে মৌসুল, অন্য এই বিশেষ্য, সামনে প্রত্যেকটা পরিচয় আসবে। তারপর ইসমে ইশারা, ইঙ্গিত বাচক বিশেষ্য। বিষয়টা বুঝে গেছে? এতটুকু থাকবে।
আচ্ছা তারপর একরাম একটা মস্ক দিয়ে আছে না, মস্ক দেখেন তো একটু মস্কটা আমরা একটু ওই বাক্যগুলো একটু কয়েকটা পড়ি। হাম মদিনা যা রাহে হে, মারফা নাকে নির্দিষ্ট করতে বলতেছে এখানে। হাম মদিনা, হাম মানে আমরা, হাম মানে আমরা, মদিনা এটা নির্দিষ্ট নির্দিষ্ট, মদিনাটা কি অনেকগুলো আছে একটাই। হাম মদিনা আমরা মদিনা, যা রে হে হে আমরা মদিনায় যাচ্ছি, তাহলে মদিনাটা কি নির্দিষ্ট। এরপরে বাগ মে বাগানে, ফুল হে বাগানে ফুল আছে, কোন বাগান নির্দিষ্ট, কোন ফুল, কোন ফুল রে, গোলাপ ফুল নির্দিষ্ট। এরপর দেখেন তারপর উস্তাজ কামরে মে হে, উস্তাদ শিক্ষক, শিক্ষক কক্ষে আছেন, শিক্ষক কোন শিক্ষক এটা নাকেরা, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন মিস টোট গে, মিস মানে টেবিল, মিস টোট গে টেবিল ভেঙে এসে, কোন টেবিল নাকেরা। এরপর কোরআন মজিদ আল্লাহ কি কিতাব হে, কোরআন মজিদ আল্লাহর কিতাব, মারেফা মাশাআল্লাহ। তারপর দেখেন আমের জহিন লড়কা হে, আমের ছেলেটি জহিন অর্থাৎ খুবই মেধাবী, মারেফা। জহিন লেখার সময় দেখছেন কোন হে দিছে নাকি চশমাই দিবেন, এটা বলা হবে না। তারপর জানোয়ার জঙ্গলু মে রহতে হে, পশুরা জঙ্গলে থাকে, নাকেরা কোন পশু এটা নির্দিষ্ট নাই, কেমন। এরপর লড়কি পড় রহে হে, মেয়েটি পড়ছে, মেয়ে পড়ছে, নাকেরা কোন মেয়ে পড়ছে জানা নাই। এরপরে সূরজ গ্রুপ হো গিয়া, সূর্য ডুবে গেছে, ও নির্দিষ্ট বলতেছে ওরা। সূর্য তোমাদের বাড়িতে একটা আছে ধরো। দুনিয়া গোল হ্যাঁ, দুনিয়া কি রে গোল, দুনিয়া মানে পৃথিবী, পৃথিবী গোল, এখানে দুনিয়া মানে পুরো দুনিয়া গোল এরকম না, পৃথিবীটা কি গোল, ঠিক আছে, তাহলে এটা মারেফা। এরপর আপনারা এদিকে খুদা দিল কা বেদ জানতা है ভেবে নিচের গুলো পরে আসবেন, এতটুকু থাকবে।